শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম। সংরক্ষিত আসনে বিএনপির চমক, প্রথমবার সংসদে যাচ্ছেন 2 আদিবাসী আর 1 দলিত নারী। এশিয়ায় যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বলে পরিচিত দেশগুলো মুখ ফেরাচ্ছে ওয়াশিংটন থেকে। সম্পর্ক ও বাণিজ্য বাড়াচ্ছে পশ্চিমা প্রতিযোগী ও শত্রু বিবেচিত দেশগুলোর সঙ্গে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিস গমনে এখনো শীর্ষে বাংলাদেশিরাই। মৃত্যুকে হাতে নিয়ে উত্তাল সাগর পাড়িতে শীর্ষে তরুণরা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রবেশ করবেন কোনো আদিবাসী নারী। একজন সমতলের আদিবাসী, একজন পাহাড়ের। এছাড়াও অন্তজ বলে বিবেচিত মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের পরিবারের সদস্য সুবর্ণা শিকদার ওরফে সুবর্ণা ঠাকুরও এই তালিকায় আছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকও। অবশ্য তার দাবি, বিনা অনুমতিতে তার নাম আওয়ামী লীগের কমিটিতে রাখা হয়েছিল। যদিও নানান সময়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার ছবি ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। আন্না মিনজ ওরাও জনগোষ্ঠীর নারী। ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর অফ প্রোগ্রামস হিসেবে কর্মরত তিনি। এশিয়া ও আফ্রিকার 13টি দেশে ব্র্যাকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তদারকি করেন আন্না। আন্না মিনজ ব্র্যাক ইন্টারন্যাশনাল, কারিতাস ও কেয়ার বাংলাদেশের মতো দেশি বিদেশি সংস্থায় উচ্চ পদের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ 55 বছর পর পাহাড়ি জাতিগোষ্ঠী থেকে সংসদে যাচ্ছেন অ্যাডভোকেট মাধবী মার্মা। বান্দরবান জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাধবী 2024 সালের নভেম্বরে গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সদস্য হিসেবে যুক্ত হন। জেলা জজ কোর্টের আইনজীবী ও দুর্নীতি প্রতিরোধ কমিটি বান্দরবান শাখার সভাপতির দায়িত্বে আছেন তিনি। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন রাশিয়া ও ইরানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হচ্ছে। গত বছর পর্যন্ত এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র ও কৌশলগত সহযোগী দেশগুলো পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা এড়িয়ে চলত। জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ আরেক দেশ ইরানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল খুব সামান্য। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এই পুরো দৃশ্যটাই বদলে দিয়েছে। যুদ্ধের প্রভাবে তেলের বাজারে যে ধাক্কা লেগেছে তাতে এশিয়ার অনেক দেশের নাজেহাল অবস্থা। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মস্কো ও তেহরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বা একটু কথা বলাই এখন তাদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে দেখানো হয়েছে এশিয়ার দেশগুলো কিভাবে যুক্তরাষ্ট্রের বদলে তার প্রতিযোগীদের ঘনিষ্ঠ হয়ে পড়ছে। গত সোমবার দক্ষিণ কোরিয়ার একজন বিশেষ দূত পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোর বিষয়ে আলোচনা করতে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। একই দিন তেল কিনতে মস্কো পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। এর মানে দাঁড়ালো এশিয়ার বেশ কিছু দেশ কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ইরান ও রাশিয়ার তেল কিনছে। ওয়াশিংটন বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে তার প্রতিদ্বন্দ্বীদের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা স্থগিত করায় এটা সম্ভব হচ্ছে। গত মাসে ফিলিপাইন 5 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত তেলের প্রথম চালান হাতে পেয়েছে। 7 বছরের বিরতি শেষে চলতি সপ্তাহে ভারতেও আনুষ্ঠানিকভাবে ইরানের অপরিশোধিত তেল পৌঁছেছে। এই লেনদেন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্নের কোনো ইঙ্গিত না দিলেও আদতে তা আমেরিকার প্রতিদ্বন্দ্বীদেরই সহায়তা করছে। থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর হুয়ং লেথু বলেন, ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক দেশকে যুক্তরাষ্ট্রের বলয় থেকে দূরে ঠেলে দিয়ে বিকল্প খুঁজতে বাধ্য করছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী 2025 সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করা মানুষের তালিকায় সবার ওপরে ছিল বাংলাদেশ। ওই বছর অন্তত 20,259 জন বাংলাদেশি সমুদ্রপথে ইউরোপে পৌঁছান, যা ওই পথে ইউরোপে যাওয়া মোট মানুষের 30.5%।
এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা মিশর ও ইরিত্রিয়া থেকে ইউরোপে প্রবেশ করেছেন যথাক্রমে ৯,১১৫ ও ৭,৫৮৩ জন। এর পরের স্থানে থাকা পাকিস্তান ও সুদান থেকে গেছেন যথাক্রমে ৪,৩৯৭ ও ৪,২২৩ জন। ২০২৬ সালের প্রথম ২ মাসেও এই ধারা অব্যাহত আছে। এই সময়ে ১,৩৫৮ জন বাংলাদেশি বিপজ্জনক পথে ইউরোপে প্রবেশ করেছেন, যা অন্যান্য দেশ যেমন সোমালিয়া, পাকিস্তান ও মিশরের তুলনায় অনেক বেশি। প্রায়শই লিবিয়ার ক্যাম্পগুলো থেকে বাংলাদেশিদের আটক রাখা, শারীরিক নির্যাতন এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের খবর আসে। ভূমধ্যসাগরে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। সর্বশেষ গত ৩০ মার্চ গ্রিসে একটি নৌকা পৌঁছানোর পর জানা যায়, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অন্তত ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গত এক দশকে সমুদ্রপথে প্রায় ৭০,০০০ মানুষ ইউরোপে গেছেন। সৌদি আরবে অবস্থানরত মিয়ানমারের যেসব নাগরিকদের বাংলাদেশি নথিপত্র রয়েছে বা যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে, তাদের হাতে দ্রুত বাংলাদেশি পাসপোর্ট তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ের সোমবার ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই নির্দেশনা দেন তিনি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে সৌদি আরবে অবস্থানরত ৬৯,০০০ রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার তাগিদ দেন। আজ ঐতিহাসিক ২০ এপ্রিল, চট্টগ্রাম যুব বিদ্রোহের তৃতীয় দিন। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার লড়াইয়ে উজ্জ্বলতম ঘটনা প্রবাহকে ঘিরে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ২০ এপ্রিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২০৭টি কোম্পানির শেয়ারের দর, তবে সামান্য বেড়েছে গত দিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। সূত্র মতে এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫,২৩২ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস ২.৫১ পয়েন্ট কমে ১,০৫৯ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক ১০.৩৬ পয়েন্টে কমে ১,৯৮০ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২০টি কোম্পানির, বিপরীতে ২০৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। নাহিদ রানার অসাধারণ বোলিংয়ের পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেটের দাপুটে জয় সিরিজের সমতায় ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। গত শুক্রবার ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২২ রানে হেরে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ আজ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করে। ২০ এপ্রিল সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগে ব্যাট করতে নেমে নাহিদ রানার গতির মুখে পড়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অল আউট হয় নিউজিল্যান্ড। ১০ ওভারে মাত্র ৩২ রানে ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা। ১৯৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে দলীয় মাত্র ২১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ৮ রান করে ফেরেন ওপেনার সাইফ হাসান ও ৩ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকার। এরপর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা ১১০ বলে ১২০ রানের জুটি গড়েন। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।